আসসালামু আলাইকুম। আমি জনি স্যার, এমএসসি, বিএসসি, রসায়ন বিজ্ঞান শাখা। আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক, বিজ্ঞানী ফ্রেডরিক হোন্ট একটা নীতি প্রকাশ করেছেন, সেই নীতি নিয়ে আসছি। আমাদের হোন্ডের নীতিতে উনি 1927 সালে এই নীতিটা প্রকাশ করেন এবং এই নীতি দ্বারা আমরা গুরুত্বপূর্ণ 3টা বিষয় জানতে পারবো। নাম্বার 1, একটা পরমাণুর সর্বশেষ একটা অরবিটালে ইলেকট্রনগুলো কীভাবে সুসজ্জিত থাকে। ওকে, যে আমাদের এখানে একটা পরমাণু আছে 1 2 3, এই পরমাণুতে সর্বশেষ শক্তি স্তরে মনে করো 3s 3p, 1 2 3 যেহেতু 3s 3p আর হলো 3d, মনে করো পিতে আমাদের ইলেকট্রন আছে মনে করো 4টা। এই 4টা ইলেকট্রন পি অরবিটালে কীভাবে থাকবে, সেটা সুসজ্জিত কীভাবে থাকবে সেটা আলোচনা করছে। যেমন পি অরবিটাল আমরা জানি যে 3 প্রকার আছে, যেমন 3px 3py 3pz। এর 4টা ইলেকট্রন আছে, যদি এইভাবে থাকবে না, কারণ এখানে আমাদের সমশক্তি সম্পূর্ণ আরেকটা অরবিটাল রয়ে গেছে, ওই অরবিটাল অলরেডি ফাঁকা। তাহলে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, প্রত্যেকটা ইলেকট্রন চার্জ নেগেটিভ, তার মানে সমদ্বিমী আদান পরস্পরকে বিকর্ষণ করবে। এই জন্য সর্বশেষ শক্তি স্তরে যে অরবিটালগুলো থাকে সেখানে কী করবে, ইলেকট্রনের সর্বোচ্চ দূরত্ব অবস্থান করবে, একটা এখানে একটা এখানে একটা। এই জন্য তারপরে যদি ইলেকট্রন যেহেতু আরেকটা আছে, তারপর আরেকটা যাবে, যদি আরেকটা 5টা হইতো সেক্ষেত্রে ইলেকট্রন আরেকটা যেত। অর্থাৎ এইভাবে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন একটা একটা করে যাবে। ওকে, তাহলে আমাদের প্রথম বিষয়টা জানলাম যে হুন্ডের নীতি দ্বারা আমাদের একটা অরবিটালে ইলেকট্রনগুলো কীভাবে সুসজ্জিত থাকে সেটা আমরা জানতে পারলাম। এবার সেকেন্ড, একটা পরমাণুর যোজনী, এই হুন্ডের নীতি দ্বারা আমরা যোজনীকে ব্যাখ্যা করতে পারবো। নাম্বার 3, চুম্বক ধর্ম ব্যাখ্যা করতে পারবো। একটা পরমাণুর কী চুম্বক, চুম্বক ধর্ম সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যেমন একটা ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। ফেরো, প্যারা, ডায়া, 3 ধরনের ম্যাগনেটিক ধর্ম আমরা শুধুমাত্র হুন্ডের নীতি দ্বারাই নিরূপণ করতে পারবো। ওকে, এ বিষয়ে আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। নীতিটা অনেকে লিখে নিতে পারো। নীতিটা সুন্দর একটা নীতি যে সমশক্তি সম্পূর্ণ প্রতিটা অরবিটালে ইলেকট্রন সর্বপ্রথম একমুখী স্পিনে প্রবেশ করে, অর্থাৎ একটা একটা করে যায়, এবং পরবর্তীতে একটা একটা করে যাওয়ার পরে যদি ফাঁকা অরবিটাল শেষ হয়ে যায় সমশক্তি সম্পূর্ণ অরবিটালে, তারপরে বিপরীতমুখী হয়ে প্রবেশ করে। যেমন আমাদের ওই যে দেখাইলাম যে আমাদের পিতে যদি কয়টা থাকে, 4টা 5টা থাকে, তাহলে সেক্ষেত্রে কি প্রথমে একটা একটা করে যাবে, পি এক্সে যাবে একটা, পি ওয়াইয়ে যাবে একটা, পি জেটে যাবে আরেকটা, তারপর যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে তাহলে সমশক্তি সম্পূর্ণ বিপরীতমুখী প্রবেশ করতে পারবে। এতে সর্বোচ্চ সংখ্যক বেজোর ইলেকট্রন পাওয়া যায়, আর ওই বেজোর ইলেকট্রনরাই মূলত ওই পরমাণুর জন্য যোজনী। ওকে, যেমন আমাদের এক্সাম্পল নিতে পারি অক্সিজেন নাম্বার 8, 1s2 2s2 2p6, সরি 2p কত 4, এটা হলো সর্বশেষ শক্তি স্তর। তাহলে আমাদের এখানে হলো 2s 2px 2py 2pz, কয়টা ইলেকট্রন আছে, 6টা। 1 2 3 4 5 6, দ্যাটস মিন এখানে আমাদের এই অযুগ্ম বা বেজুর কয়টা পাওয়া গেল, 2টা। তার মানে আমরা শরীর বলতে পারি যে অক্সিজেনের যোজনী হলো 2। ওকে, আর এই 2 হলো পরমাণুর যোজ্যতা, আর এতে সর্বোচ্চ সংখ্যক বেজোর ইলেকট্রন পাওয়া যায়, হুন্ডি নীতি। ওকে, আরেকটা বিষয় আমরা যে আলোচনা করব যে চুম্বক ধর্ম, পরমাণুর চুম্বক ধর্ম। আমরা যদি একটা প্রথম বিষয়গুলো একটু খেয়াল করো, যে প্রথম আমাদের যে আছে যে চুম্বক ধর্ম আমাদের হলো 3 প্রকার। প্রথম হইতো কি প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক পদার্থ। প্যারাম্যাগনেটিক পদার্থ হইল আমাদের সংজ্ঞায় লিখতে পারি যে যে সকল পরমাণুকে ইলেকট্রন বিন্যাস করলে এর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক বেজোর ইলেকট্রন থাকে, এক বা একাধিক বেজোর ইলেকট্রন থাকে, তারা হইল প্যারাম্যাগনেটিক। আবার 2 নম্বর হইল আমাদের ডায়াম্যাগনেটিক পদার্থ। ডায়াম্যাগনেটিক পদার্থ কোনো বেজোর ইলেকট্রন থাকবে না। ওকে, বেজোর ইলেকট্রন থাকবে না। তারপর হলো ফেরোম্যাগনেটিক।
ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক পদার্থ তখন সেখানে হলো সর্বাধিক বেজের ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে এক বা একাধিক যদি ইলেকট্রন থাকে সেটা হলো প্যারাম্যাগনেটিক। কোনো বেজুর ইলেকট্রন থাকে না, সেটা হলো ডায়াম্যাগনেটিক। এবং সর্বাধিক পরিমাণে বেজুর ইলেকট্রন হলো কি ফেরোম্যাগনেটিক। আমরা এই তিনটা বিষয়ে একটু আলোচনা করবো ছোট করে। তো প্রথম আমরা যদি আসি প্যারাম্যাগনেটিকে, নাম্বার 1 প্যারাম্যাগনেটিক পদার্থ কারা? তাহলে বলছি এক বা একাধিক বেজোর ইলেকট্রন থাকবে যারা, তারাই প্যারাম্যাগনেটিক। আগের উদাহরণে নিয়ে আসি, অক্সিজেন 1s2 2s2 2p4, তার মানে 2px 2py 2pz। এখানে আমরা যদি কাজ করি 2s2 সমান নিয়ে নিই, সমস্যা নেই। 1 2 3 4 5 6। ওকে, কটা ইলেকট্রন? 2 যোগ 4, তার মানে কটা? 6টা ইলেকট্রন। এখানে 2টা অযুগ্ম আছে, তার মানে অক্সিজেন অবভিয়াসলি প্যারাম্যাগনেটিক। তার মানে আমরা সহজেই জানতে পারলাম বিজ্ঞানী ফ্রেডরিক হুন্ড 1927 সালে যে নীতিটি প্রকাশ করেছেন সেই নীতির আলোকে আমরা এটা ব্যাখ্যা করতে পারলাম যে প্যারাম্যাগনেটিক পদার্থগুলো কারা। অক্সিজেন হলো নিঃসন্দেহে একটা প্যারাম্যাগনেটিক। আবার যদি আমরা আরেকটা উদাহরণ দিই তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, অনেকগুলোই আছে, যেমন ক্লোরিনকে নিতে পারি। 1s2 2s2 2p6 3s2 3p5 15 10 15 17 ক্লোরিন 17। তাহলে আমাদের কীভাবে কাজ করতে পারি? 3px 3py 3pz, কয়টা? 7টা। 7 1 2 3 4 5 6 7, মানে একটা ইলেকট্রন বেজোর আছে, তার মানে অক্সিজেন হলো প্যারাম্যাগনেটিক। ওকে, তাহলে আমরা প্যারাম্যাগনেটিক সহজে বুঝলাম যে সকল পরমাণুকে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক বেজোর ইলেকট্রন থাকে, তারাই কেবলমাত্র হলো প্যারাম্যাগনেটিক। ওকে, নাম্বার 2 দিয়েছিলাম কাকে? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক পদার্থ। তাহলে ডায়াম্যাগনেটিক পদার্থ যাদের ইলেকট্রন বিন্যাস করলে কোনো বেজোর ইলেকট্রন থাকবে না। বেজোর ইলেকট্রন যদি না থাকে তাহলে হলো কি ডায়াম্যাগনেটিক। ফর এক্সাম্পল দিতে পারি আমরা আর্গন, কত? 18, 1s2 2s2 2p6 3s2 3p6। ওকে, 10 18। তাহলে তো অবশ্যই 3s সহ নিলাম, 3px 3py 3pz, কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। দ্যাটস মিন এখানে কোনো ইলেকট্রন নাই। তার মানে নিঃসন্দেহে বলতে পারি আর্গন হলো একটা কি ডায়াম্যাগনেটিক পদার্থ। ওকে, তাহলে আমরা আরেকটা উদাহরণ নিই, যেমন নিয়নকে নিতে পারি। 1s2 2s2 2p6। ওকে, তাহলে কত? 3s2 2s 2px 2py 2pz, কয়টা হলো? 8টা। 1 2 3 4 5 6 7 8। এখানেও কোনো বেজোর ইলেকট্রন নেই, তার মানে ডায়াম্যাগনেটিক পদার্থ। সহজেই চিনতে পারলাম ডায়াম্যাগনেটিক পদার্থ হলো যারা কি বেজোর ইলেকট্রন প্রদর্শন করে না, অর্থাৎ তারা হলো ডায়াম্যাগনেটিক। এখন আমি একটা কাজ করতে পারি যে যদি আমাদের সোডিয়ামটা নেই, কত নম্বর? 11 নম্বর। সোডিয়াম হলো 11, 1s2 2s2 2p6 3s1। ওকে, এখানে কিন্তু যদি আমরা এটা করি, তাহলে আমাদের কি তো 3s1, তার মানে এটা কি ম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক একটা বেজোর ইলেকট্রন আছে, কিন্তু যখন আমি সোডিয়াম প্লাস করে দেব তখন কি হবে? ইলেকট্রন চলে যাবে। তার মানে কার মতো স্ট্রাকচার হয়ে গেল? ঠিক নিয়নের মতো স্ট্রাকচার হয়ে গেল। নিয়নের মতো স্ট্রাকচার হয়ে গেল না? তার মানে সোডিয়াম ধাতু হইল প্যারাম্যাগনেটিক, কিন্তু সোডিয়াম প্লাস আয়ন হলো কি ডায়াম্যাগনেটিক।
ম্যাগনেটিক পদার্থ। তার মানে সকল ক্ষার প্যারাম্যাগনেটিক। সোডিয়াম প্যারাম্যাগনেটিক, সোডিয়াম, তারপরে এরকম যারা ক্ষার আছে তারা সবাই হলো কি প্যারাম্যাগনেটিক। তাহলে এরা হলো কি এদের থেকে উৎপন্ন আয়ন যেমন কত সোডিয়াম, সোডিয়াম প্লাস, তাহলে এটা হলো কি ডায়াম্যাগনেটিক। তাহলে আমরা ক্লোরিন ছিল কি প্যারাম্যাগনেটিক ছিল, যখন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন কী হবে, তার ইলেকট্রন বিন্যাসে আরেকটা ইলেকট্রন যুক্ত হবে, তখন সে কার মতো হয়ে যাবে, ঠিক আর্গনের মতো হয়ে যাবে। তার মানে তখন সে হলো কি ডায়াম্যাগনেটিক। তার মানে সকল ধরনের আয়ন, অ্যালুমিনিয়াম, নর্মাল অ্যালুমিনিয়াম যেটা ধাতু, সেটা হলো আমাদের কি প্যারাম্যাগনেটিক, তাই না, প্যারাম্যাগনেটিক। কিন্তু এর থেকে উৎপন্ন হলো অ্যালুমিনিয়াম কত প্লাস 3+, এই 3+টা হলো আবার ডায়াম্যাগনেটিক। তারপরে সহজেই বলতে পারি ক্ষার ধাতুর সমূহ হলো প্যারাম্যাগনেটিক, কিন্তু তার আয়নগুলো হলো ডায়াম্যাগনেটিক। সহজেই বুঝতে পারছি। এটাগুলো অনেক প্রশ্ন আছে, অনেক বোর্ডে বা অনেক মেডিকেলে আসতে বা বিএড ভার্সিটি পরীক্ষায় আসে যে নিচের কোনটি প্যারাম্যাগনেটিক, নিচে কোনটি ডায়াম্যাগনেটিক, নিচে কোনটি ফেরোম্যাগনেটিক, আমরা সহজেই বুঝতে পারবো। যদি এক বা একাধিক বেজোর ইলেকট্রন থাকে তাহলে হলো প্যারাম্যাগনেটিক, আর যদি কোনো বেজোর ইলেকট্রন না থাকে সেটা হলো ডায়াম্যাগনেটিক। ওকে, দ্য লাস্ট 3, ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক পদার্থ সর্বাধিক পরিমাণ বেজোর থাকবে। আমি আগে লিখে দিয়েছিলাম যে সর্বাধিক বেজোর ইলেকট্রন থাকবে। তার মানে যদি আমি নাইট্রোজেনকে ধরি 1s2 2s2 2p3, এখানে যে আমি করি তাহলে 2px 2py 2pz, কয়টা, তিনটা, 1 2 3, মানে সর্বাধিক। ওকে, তাহলে ডিতে যদি আমাদের হয় তাহলে কি dx y dyz dzx dx² - y² and dz²। এখানে যে আমাদের সর্বাধিক হয় তাহলে কটা হবে, 5টা। ডিতে যদি 5টা থাকে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সরাসরি ফেরোম্যাগনেটিক। এবং এই ফেরোম্যাগনেটিক পদার্থটা চুম্বক ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি আকর্ষিত হয়, ঠিক আছে। আর যত বেশি বেজোর ইলেকট্রন থাকবে ওই পরমাণুটা তত বেশি সুস্থিত। এটা আমরা হুন্ডের নীতি দ্বারা ব্যাখ্যা করতে পারি। ওকে, তাহলে হুন্ডের নীতি আমাদের 3টা বিষয় সহজেই শিক্ষা দিল। নাম্বার 1, যে একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো কীভাবে থাকবে, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো কীভাবে থাকবে, বা সর্বশেষ অরবিটালে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো ইলেকট্রন একমুখী স্তরে এবং সর্বোচ্চ দূরত্ব অবস্থান করে। নাম্বার 2 যে জিনিসটা শিক্ষা দিল সেটা হলো কি আমাদের যোজনী। তাহলে একটা মৌলের যোজনী নির্ণয় করতে গেলে সর্বোচ্চ বেজোর ইলেকট্রনগুলি হলো তার যোজনী। নাম্বার 3 যে জিনিসটা আমরা জানলাম সেটা হলো জানলাম যে একটা পরমাণুর চুম্বক ধর্ম, কোনটি প্যারাম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক, আর কোনটা ফেরোম্যাগনেটিক। ওকে, তাহলে আমাদের হুন্ডের নীতি আরেকটা বিষয় হলো যে হুন্ডের নীতি দ্বারা আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি যে একটা অরবিটালে মনে করো px py pz, তো একটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন যেতে পারে। ওকে, প্রথমে একটা করে যদি দিই, তারপর আবার যুগলাইতে হবে, 2টা করে দিলাম, তার মানে পিতে কটা, 6টা। তাহলে একটা পি অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। একইভাবে যদি আমাদের ডি অরবিটাল হয়ে গেলো 5টা, dxy dyz dzx dx² - y² আর dz², তার মানে কয়টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, তার মানে ডিতে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। এস এর ভিতরে যেহেতু কোনো ক্লাসিফিকেশন নাই, গোলাকৃতি, এই জন্য আমাদের এস কত, 2, এসে 2টি ইলেকট্রন থাকতে পারে। এফ অরবিটাল যেহেতু আমাদের 7 প্রকার আছে, তার মানে এসে কত, 14টি ইলেকট্রন থাকতে পারে। এবং অর্ধপূর্ণ অরবিটালগুলো সবসময় সমশক্তি সম্পূর্ণ হয়, যেমন p6 এর যে হয় তার অর্ধপূর্ণ হয় p3, তো p3 হলো সুস্থিত। ওকে, আর ডি হলো কত, 10, ডি হলো 10, তার মানে D5 সুস্থিত। এফ হলো কত, 14, মানে এফ কত, 7, এটা সুস্থিত। এস কীভাবে, এস কত, 1, S1 হলো সুস্থিত। এইগুলো হলো সমান শক্তি সম্পূর্ণ, ঠিক আছে। আর একটা বিষয় হলো যে আমাদের যে পরমাণু যত বেশি বেজোর ইলেকট্রন থাকবে সেই পরমাণু তত বেশি সুস্থিত হবে। ধন্যবাদ।